আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সামষ্টিক অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি। বিনিয়োগ অধ্যায়ের প্রশ্ন। কাম্য বিনিয়োগ স্তর কিভাবে নির্ধারিত হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। কেইনসের কাম্য বিনিয়োগ তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হারের ভূমিকা আলোচনা করো। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যারা অনার্স প্রথম বর্ষে রয়েছে তাদের মৌলিক সামষ্টিক অর্থনীতিতে, যারা তৃতীয় বর্ষে রয়েছে ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতিতে, এবং যারা মাস্টার্স ফাইনাল ইয়ার বা প্রিলি মাস্টার্সে রয়েছে তাদের সামষ্টিক অর্থনীতিতে এই প্রশ্নটি রয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যান্সারটা দেখব। ওকে, কাম্য বিনিয়োগ স্তর কিভাবে নির্ধারিত হচ্ছে চিত্রের সাথে ব্যাখ্যা করো। আমরা শুরুতেই লিখে নিব, একজন বিনিয়োগকারী মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এই কথা আগে লিখবো, একদম উত্তর শুরু করতেছে। হ্যাঁ, একজন বিনিয়োগকারীর মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। একজন বিনিয়োগকারীর মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। যে বিনিয়োগ স্তরে অথবা যে পরিমাণ বিনিয়োগ করলে, যে বিনিয়োগ স্তরে অথবা যে পরিমাণ বিনিয়োগ করলে বিনিয়োগকারী সর্বোচ্চ মুনাফা অর্জন করে থাকে, ওই বিনিয়োগ স্তরকে অথবা ওই পরিমাণ বিনিয়োগকে কাম্য বিনিয়োগ স্তর বা ভারসাম্য বিনিয়োগ স্তর বলে। আমি আবার বলি, যে পরিমাণ বিনিয়োগ করলে, যে পরিমাণ বিনিয়োগ করলে মুনাফা সর্বোচ্চ হয়, ওই পরিমাণ বিনিয়োগকে কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ বলে। বিখ্যাত অর্থনীতিবিদ কেইনস, বিখ্যাত অর্থনীতিবিদ জে এম কেইনস তার দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, অর্থনীতির জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটা, জে এম কেইনস তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, interest and money, the general theory of employment and the general theory of employment, interest and money তে বিনিয়োগ সম্পর্কে যে বক্তব্য রাখেন বা কাম্য বিনিয়োগ সম্পর্কে যে বক্তব্য রাখেন, তাই কেইনসের বিনিয়োগ তত্ত্ব বা কাম্য বিনিয়োগ তত্ত্ব নামে পরিচিত। বিখ্যাত অর্থনীতিবিদ কেইনস তার গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানিতে কাম্য বিনিয়োগ স্তর নির্ধারণের যে বক্তব্য রাখেন, তাই কেইনসের বিনিয়োগ তত্ত্ব নামে পরিচিত। কেইনসের মতে বিনিয়োগ নির্ধারিত হয় মূলধনের প্রান্তিক দক্ষতা, এমইসি। কেইনসের মতে বিনিয়োগ নির্ধারিত হয় মূলধনের প্রান্তিক দক্ষতা, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি এবং সুদের হার দ্বারা। মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি এবং সুদের হার দ্বারা। কেইনসের মতে কাম্য বিনিয়োগ নির্ধারিত হয়, কেইনসের মতে কাম্য বিনিয়োগ নির্ধারিত হয় মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি এবং সুদের হার দ্বারা। এমইসি এবং আই অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হারের মধ্যে তুলনা করে, মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হারের মধ্যে তুলনা করে বিনিয়োগ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হারের মধ্যে তুলনা করে বিনিয়োগ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। যেমন নাম্বার 1 লিখে নেবে, এরপরে 1 নাম্বার, যদি এমইসি মূলধনের প্রান্তিক দক্ষতা সমান সুদের হার হয় তাহলে কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ অর্জিত হবে। নাম্বার 1 কি, যদি এমইসি সমান সুদের হার হয়, যদি এমইসি সমান সুদের হার হয়, তাহলে কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ অর্জিত হবে। যদি এমইসি গ্রেটার দেন সুদের হার হয় তাহলে বিনিয়োগ বাড়বে।
বিনিয়োগ বাড়বে। নাম্বার 3, যদি এমইসি লেস দেন সুদের হার হয় তাহলে বিনিয়োগ কমবে। কেইন্সের মধ্যে কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ নির্ধারিত হয় এমইসি অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হারের ভিত্তিতে। যদি এমইসি সমান সুদের হার হয় তাহলে কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ অর্জিত হবে। যদি এমইসি গ্রেটার দেন সুদের হার হয় তাহলে বিনিয়োগ বাড়বে। যদি এমইসি লেস দেন সুদের হার হয় তাহলে বিনিয়োগ কমবে। আমি যদি তোমাদের একটু বলি, ধরো ব্যাংক থেকে 100 টাকা আনছো 5% সুদে, তাহলে 1 মাস পরে সুদে আসলে তোমাকে 105 টাকা ব্যাংকে দিতে হবে। 1 মাসের জন্য 100 টাকা আনছো 5% সুদে, তাহলে 1 মাস পরে তোমাকে ব্যাংকে দিতে হবে কত টাকা? 105 টাকা। এর হচ্ছে সুদের হার আই। হ্যাঁ, আই কত এখানে? আই হচ্ছে 5%। ওকে, আর মোট দিতে হবে 105 টাকা। আমি এই 100 টাকা 1 মাসে, এটা কিন্তু মূলধন, এই 100 টাকা আমি উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করে আমি টোটাল ইনকাম করতে পারছি 140 টাকা। ধরো 100 টাকা ব্যাংক থেকে আনছি 1 মাসের জন্য, 1 মাস পরে ব্যাংকের আমাকে দিতে হবে 105 টাকা। আর এই 100 টাকা এনে আমি উৎপাদন ক্ষেত্রে কাজে লাগাইছি, এবং ওই 100 টাকার দক্ষতা এবং ওই 100 টাকা দক্ষতা এবং ওই 100 টাকা মিলে আমি 140 টাকা পাইছি। তাহলে আমার এখানে 100 টাকার দক্ষতা কত পার্সেন্ট পাইছি? আমি 40%, যেহেতু আমি 40 টাকা বাড়তে পাইছি। তাহলে আমার কাছে আছে 140 টাকা। 1 মাস আগে আমার কাছে 1 টাকা ছিল না, 100 টাকা আনছি ব্যাংক থেকে, আর 1 মাস পরিশ্রমের ফলে এই 100 টাকা দিয়ে আমি 140 টাকা পাইছি। তো এই 1 মাস পরে আমি ব্যাংকের দিয়ে দিব 105 টাকা, আমার কাছে থাকবে আর 35 টাকা। কত টাকা থাকবে? 35 টাকা। ব্যাংক 100 টাকার দক্ষতা হিসেবে নিচ্ছে 5 টাকা, আর আমি 100 টাকার দক্ষতা হিসেবে পাইছি 40 টাকা। ব্যাংক 100 টাকার দক্ষতা হিসাবে 100 টাকা দিছে, ওইটার ঝুঁকি নিচ্ছে দক্ষতা, ওইটা হিসেবে সে ব্যাংক 5 টাকা পাইছে, আর আমি 100 টাকা দিয়ে উৎপাদনের কাজে লাগাইছি এবং দক্ষতা হিসেবে আমি পাইছি 40 টাকা। তো আমার বাড়তি 40 টাকা আছে, এই 40 টাকা থেকে আমি ব্যাংকের 5 টাকা দিয়ে দিছি বাড়তি। টোটাল 140 টাকা আমার কাছে আছে, আমি ব্যাংকের 105 টাকা দিছি, তাও আমার কাছে আরো 35 টাকা থাকে। এই যে 35 টাকা থাকে, তাহলে আমি লাভবান। এই ধরনের ঋণ আমি ব্যাংক থেকে আনবো, তাহলে আমি লাভবান করবো, অর্থাৎ আমি বিনিয়োগটা বাড়াবো। ঋণ আনবো মানে হচ্ছে বিনিয়োগ বাড়াবো এখানে। আর যদি এমনটা হয় যে 5% হারে ঋণ আনছি, এখন আমি 1 মাস পরে ধরো 102 টাকা পাইছি, তাহলে আমার লাভ হয়েছে 2 টাকা। আমাকে ব্যাংকে দিতে হবে 105 টাকা, বাট আমার 1 মাস পরে আমার অর্থ দাঁড়াইছে 102 টাকা, তাহলে আমার 3 টাকার লস। সো এই ধরনের বিনিয়োগ আমি করবো না, বিনিয়োগ কি করবো? কমাই দিব, অর্থাৎ ব্যাংক থেকে এই ধরনের ঋণ আমি আনবো না। বুঝতে পারছি মনে হয়? হ্যাঁ, এটাই লিখছি যে এমইসি সমান সুদের হার হলে কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ অর্জিত হবে। এমইসি যদি সুদের হার থেকে বড় হয় তাহলে বিনিয়োগ বাড়বে, এমইসি যদি কম হয় তাহলে বিনিয়োগ কমবে। আমরা চিত্রের সাহায্যে বিষয়টি দেখাবো। সুদের হার স্থির, আমি আই নট দিয়ে দিলাম, আর হচ্ছে এমইসি, এই হচ্ছে এমইসি মূলধনের প্রান্তিক দক্ষতা, এটা ধর আই নট এক্স 0 ওয়াই বিনিয়োগ, আর লম্বক হচ্ছে সুদের হার। I1 I2 E0 E1 E2 E3 E4।
আমি যদি এটা লাল কালি দিই, মানে রেড জোন বোঝাচ্ছি, হ্যাঁ, তোমরা তো পরীক্ষায় সব কালো কালি ব্যবহার করবা, লালটা ব্যবহার করবো না, হ্যাঁ, মিটার বিষয় বোঝাবো তো এই কারণে। চিত্রে ভূমি বিনিয়োগ লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হলো। চিত্রে ভূমি বিনিয়োগ লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে আই0 বিনিয়োগ স্তরে এমইসি এবং সুদের হার। আর কাজ করবো, ভূমিকে লম্ব অক্ষে যদি পারো লিখে নিও। চিত্রে ভূমিকে বিনিয়োগ লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হলো। আই0 হলো সুদের হার রেখা, এমইসি হলো মূলধনের প্রান্তিক দক্ষতা রেখা। সরি, এটুকু আগে লিখে নিতে হবে, হ্যাঁ। আমি আবার বলি, চিত্রে ভূমিকে বিনিয়োগ লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হলো। চিত্রে ভূমিকে বিনিয়োগ লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হলো। আই0 হলো সুদের হার রেখা। তোমরা এটা একবারে লিখে নেবে, হ্যাঁ। আই0 হলো সুদের হার রেখা এবং এমইসি হলো মূলধনের প্রান্তিক দক্ষতার রেখা। এরপর লিখবো আমরা, চিত্রে দেখা যাচ্ছে আই0 বিনিয়োগ স্তরে এমইসি এবং সুদের হার পরস্পর সমান। আই0 বিনিয়োগ স্তরে মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হার পরস্পর সমান। তাই আই0 হচ্ছে কাম্য বিনিয়োগ স্তর। এখানে ভারসাম্য বিন্দু হচ্ছে ই0 হচ্ছে ভারসাম্য বিন্দু, আর এক্ষেত্রে ভারসাম্য বিনিয়োগ বা কাম্য বিনিয়োগ হচ্ছে আই0। আয়ন বিনিয়োগ স্তরে এমইসি গ্রেটার দেন সুদের হার। এই যে দেখো এমইসি, তো এই থেকে ই1 থেকে আই1 হচ্ছে এমইসি, আর এটা যদি সুদের হার হয় ই2 থেকে আই1 হচ্ছে সুদের হার। তো আমার ইনকাম হয় এই পর্যন্ত, হ্যাঁ, সুদের হার এই পর্যন্ত। তো এমইসি আমার টাকার দক্ষতা হচ্ছে ই1 পর্যন্ত, ই1 থেকে আই1 পর্যন্ত। আর ব্যাংকে যে সুদটা দেয় সেটা ই1 থেকে ই1 পর্যন্ত, ই2 থেকে ই1 পর্যন্ত। অর্থাৎ এটুকু আমার চলে যায়, এটুকু আমি ইনকাম করতে পারি, তাহলে আমার এটুকু বাড়তে থাকে। অর্থাৎ এমইসিটা এখানে বড়, ওই যে এমইসি উপর আছে। আমরা জানি জ্যামিতিক ক্ষেত্রে একাধিক রেখা বা বিন্দুর মধ্যে যেই বিন্দু বা রেখা উপরে অবস্থান করে তার মান বেশি। কি জানি, গাণিতিক বা জ্যামিতিক ক্ষেত্রে একাধিক বিন্দু বা রেখার মধ্যে যে বিন্দু বা রেখা উপরে অবস্থান করে তার মান বেশি। তাহলে এই হচ্ছে এমইসি ই1, সুদের হার ই2, অবশ্যই ইটা বড়। তাহলে আমরা লিখবো যে এমইসি গ্রেটার দেন সুদের হার। আই1 বিনিয়োগ স্তরে এমইসি গ্রেটার দেন সুদের হার এই পর্যন্ত, হ্যাঁ, ওই গ্রিন যেটা নীল কালি পর্যন্ত দিছি। আয়ন বিনিয়োগ স্তরে এমইসি গ্রেটার দেন সুদের হার, তাই বিনিয়োগ বাড়বে। আবার আই2 বিনিয়োগ স্তরে দেখো সুদের হার আমার ই3, আর আমার ওই মূলধন যা আনছি তার দক্ষতা হচ্ছে ই4। অর্থাৎ আমি এটুকু অর্জন করতে পারি, আমার এটুকু দিতে হয়, এটুকু অর্জন করতে পারি, এটুকু আমার দিতে হয়। তাহলে দেওয়ার পরিমাণটা বেশি, অর্থাৎ সুদের হার বেশি। তাহলে আমরা বলতে পারি ই2 বিনিয়োগ স্তরে এমইসি লেস দেন সুদের হার। ই2 বিনিয়োগ স্তরে এমইসি লেস দেন সুদের হার, এমইসি থেকে সুদের হারটা বেশি, তাই বিনিয়োগ কমবে। দেখো আমি রেড জোন, বিপজ্জনক এলাকা দিয়ে দিছে। আমি এখানে কি বিনিয়োগ করাবো না, অর্থাৎ বিনিয়োগ কমাবো। আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। চিত্রে ভূমিকে বিনিয়োগ লম্বকে সুদের হার নির্দেশ করা হলো। আই0 হচ্ছে সুদের হার রেখা, এমইসি হলো মূলধনের প্রান্তিক দক্ষতা রেখা। চিত্রে আই0 বিনিয়োগ স্তরে এমইসি সমান সুদের হার, তাই ই0 বিন্দুতে ভারসাম্য বিনিয়োগ অর্জিত হয়, এক্ষেত্রে ভারসাম্য বিনিয়োগের পরিমাণ আই0। আয়ন বিনিয়োগ স্তরে এমইসি গ্রেটার দেন সুদের হার, তাই বিনিয়োগ বাড়বে। আই2 বিনিয়োগ স্তরে এমইসি লেস দেন সুদের হার, তাই বিনিয়োগ কমবে। সুতরাং আমরা বলতে পারি কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ অর্জনের জন্য দুটি শর্ত পালন করতে হয়। আমরা বলতে পারি কাম্য বিনিয়োগ বা ভারসাম্য বিনিয়োগ অর্জনের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। নাম্বার 1, এমইসি সমান সুদের হার, প্রয়োজনীয় শর্ত। দুটি শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর প্রয়োজনীয় শর্ত, এমইসি সমান সুদের হার। 2 নম্বর পর্যাপ্ত শর্ত, ভারসাম্য বিন্দুতে, এই যে ভারসাম্য বিন্দুতে এমইসি বাম থেকে ডান দিকে নিম্নগামী, ভারসাম্য বিন্দুতে এমইসি, এই যে এটা ভারসাম্য বিন্দু, এই ভারসাম্য বিন্দুতে এমইসি বাম থেকে ডান দিকে নিম্নগামী, ভারসাম্য বিন্দুতে এমইসি বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এমইসি ক্রম হ্রাসমান। কি বললাম, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় বিনিয়োগকারী ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। নাম্বার 1 প্রয়োজনীয় শর্ত, এমইসি সমান সুদের হার। নাম্বার 2 পর্যাপ্ত শর্ত, ভারসাম্য বিন্দুতে এমইসি বাম থেকে ডান দিকে নিম্নগামী অথবা এমইসি ক্রম হ্রাসমান।
তার মানে যেখানে এমইসি এবং এমইএ পরস্পর সমান হবে এবং এমইসি কর্ম সমান হবে, ওইখানে ভারসাম্য বিনিয়োগ বা কাম্য বিনিয়োগ অর্জিত হবে, অন্য কোনো বিনিয়োগে নয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।